যেভাবে লেখা আছে আমি সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আছি যশোর থেকে। এরপর প্রায় 1.5 মাস পেরিয়ে গেল, কিন্তু আমি আর একটা অক্ষরও লিখতে পারিনি। ঠিক এভাবেই লেখাটা পড়ে আছে আমার ফোনের নোটপ্যাডে। চেয়েছিলাম আমার জীবনের এক কালো অধ্যায়ের কথা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু পারিনি। কেন লিখতে পারিনি তার কারণটা অনেক বড়, তাই ধাপে ধাপে সেগুলোর দিকে এগিয়ে যাব। কিন্তু এবার আমি একা নই। জীবনের সেই অন্ধকার আচ্ছন্ন অধ্যায়ের কথা সবার সামনে তুলে ধরতে আমার পথযাত্রী হয়েছে আপনাদের ভালোবাসার আরো 3 জন, সাবিত আলম, সিফাত আলম এবং মোস্তফা আলম রোমান ভাই। চলুন না আজ ঘটনাটা তাদের ভঙ্গিতেই শুনে নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমার সাথে আছেন আপনাদের পছন্দের আরো 2 জন, সাবিত এবং সিফাত ভাই। প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসার কারণেই আমরা ভূত.com-এর সাথে 2য় বর্ষে পদার্পণ করেছি। আশা রাখি ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থেকে ভূত.com-কে এগিয়ে নিয়ে যাবেন। মূলত ভূত.com-এর সাথে যুক্ত হওয়ার পরেই আরিফ ভাইয়ের সাথে আমার পরিচয়। শুরুর দিকে খুব একটা কথাবার্তা না হলেও একটা সময় তার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। অনেক কথাই আমরা দুজনের সাথে শেয়ার করতাম। তাই তার সাথে যখন থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, ঠিক তখন থেকে আমার সবটা জানা। এখানে সবচেয়ে মজার বিষয় হলো তার ঘটনার কিছু অংশে আমিও প্রভাবিত হয়েছি। তাই আমি তাকে বলেছিলাম, ভাইয়া আপনার এই সমস্যা যেদিন মিটে যাবে সেদিন আমি, সাবিত, সিফাত এটা ভূত.com-এ লিখে পাঠাবো। আমার কথা শুনে তিনি বেশ খুশি মনেই আমাকে অনুমতি দেন। সত্যি বলতে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলো এখনো চলমান, তবে একটি বিশেষ কারণে তিনি চাইছিলেন এই ঘটনাটি যেন আমরা 3 জন এখানে পাঠিয়ে দেই। কারণটা জানার পর আমরাও দেরি না করে ভাইয়ার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা তার মতো করেই শুনে নেই। আর আজ তিনি আমাদের ঠিক যেভাবে বলেছেন আমরাও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আর হ্যাঁ, ভূত.com-এ আরিফ ভাই, সাবিত ভাই, সিফাত ভাই এবং আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য 2য় কম্বো স্টোরি। 26 নভেম্বর 2021, সময়টা ভোর 5:47। মৃদু কম্পনে কাঁচা ঘুমটা ভেঙে যায় আমার। কিছু বুঝে ওঠার আগেই সেই মৃদু কম্পনে প্রকম্পিত হতে থাকে আমার ঘরের মেঝে। ফ্লোরিং করে ঘুমাই, তাই চোখটা খুলে উঠে বসতে আবারও সেই কম্পন অনুভূত হলে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ব্যবসায়িক কাজ শেষে গতকাল বাড়ি ফিরতে রাত হয়েছিল, বিধায় ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথায় আসছিল না ওই মুহূর্তে কি করা উচিত। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেখলাম ভূমিকম্প থেমে গিয়ে চারিদিক কেমন স্তব্ধ হয়ে গেছে। আমিও 7-5 না ভেবে আবার ঘুমিয়ে পড়ি। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলো, তাই না? ভৌতিক ঘটনা শোনাতে গিয়ে হঠাৎ ভূমিকম্পের কথা কেন বলছি? থাক, একটু অপেক্ষা করাই আপনাদের। জীবনটা বেশ ভালোই কাটছিল আমার। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও কখনো কিছুর অভাব বোধ করিনি। পরিবারের মানুষদের ভালোবাসা, সফলতা, সমাজের কাছে সম্মান সবই পেয়েছি একসাথে। তবে কেন জানি না সৃষ্টিকর্তা প্রতিবার শুধু আমাকেই কঠিন পরীক্ষার সামনে এনে হাজির করেন। প্রথমে আমিও এটা ভেবেই তার কাছে অভিমানে অভিযোগের পাহাড় তৈরি করেছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমার সাথে যা ঘটছে বা যে কঠিন পরিস্থিতির মাঝে আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সেটা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে। বুঝতে পারলেন না ব্যাপারটা? আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি, তাই না? আসলে বুকের কোণে একটা চাপা কষ্ট জমে আছে, তাই। আচ্ছা, ওসব কথা এখন থাক। সরাসরি
শুরুতে চলে যাই। সময়টা 2021-এর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। আমার স্মোক করার বদ অভ্যাস আছে বিধায় প্রায় প্রতিদিন রাতেই বাড়ির পাশের পুকুর পাড়ে দাঁড়িয়ে স্মোক করি। পুকুরের সামনের দিকটায় ছিল 50-60 বছর পুরনো জোড়া তাল গাছ এবং আমি যে পাশটাতে দাঁড়াই তার বিপরীত পাশে ছিল এলাকার যাতায়াতের রাস্তা এবং পেছনে বাঁশঝাড়। আর সেই বাঁশঝাড়ের ভেতরে ছিল একটা পারিবারিক কবরস্থান। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেই কবরস্থানে প্রাপ্তবয়স্ক কোনো মানুষের কবর নেই, সবই ছোট বাচ্চাদের কবর। আমি প্রায় 7-8 বছর যাবৎ ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্মোক করলেও কখনো কোনো সমস্যা হতে দেখিনি। এরকমই একদিন রাতের বেলা বের হই সেই পুকুর পাড়ে যাবার জন্য। ওখানে গিয়ে যখন স্মোক করছিলাম তখন হঠাৎ করেই মনে হতে লাগলো আমার আশেপাশে কেউ হাঁটাহাঁটি করছে, আর আমার শরীরটাও আস্তে আস্তে একটু ভারী অনুভূত হতে থাকে। তবে অত রাতে ওখানে কারো থাকার কথা নয়। বিশেষ করে আমি যে সময়টায় ওখানে যেতাম সেই সময়টায় ওখানে কেউই থাকতো না, আসতো না। তাহলে আজ হঠাৎ এলো কেন? হাঁটার আওয়াজ পেয়ে আমার হাতে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক তাক করে কাউকে খুঁজে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে বাড়ির দিকে হাঁটা দিতেই মনে হতে লাগলো কেউ একজন আমার পিছু নিয়েছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। মাত্র তো টর্চটা জ্বালিয়ে চারিদিকে দেখলাম, তাহলে হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? আমি পেছন ফিরে তাকাই, কিন্তু এবারও আমি কাউকে দেখতে পাই না। তাই ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে বাড়ি ফিরে আসি। মাঝের 2-1 দিন কোনো সমস্যা হয়নি। তবে হঠাৎই একদিন রাতের বেলা এই একই সমস্যা শুরু হয়। পুকুর পাড়ে দাঁড়ানোর পরেই মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে হাঁটাহাঁটি করছে। তবে এখন তারা সংখ্যায় একজন নয়, প্রায় 2-3 জন। আশেপাশে কে আছে সেটা দেখার জন্য টর্চ জ্বালালেও এবারও কাউকে দেখতে পাই না। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগতে থাকে, আর ভেতরে ভেতরে একটা অজানা ভয়ও কাজ করতে থাকে। কারণ রাতের আঁধারে সুস্থ মস্তিষ্কে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমার আশেপাশের কয়েকজনকে অনুভব করতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আর শুধু তাই নয়, আমি যখন ব্যাপারটা ভেবে একটু ভয় পাচ্ছিলাম ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমার কানে মলিন কণ্ঠে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। হঠাৎ করে আওয়াজটা শুনে আমি কিছুটা হকচকিয়ে যাই, কারণ এতক্ষণ চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। আমি ফিরে যাবার সময়েই কেন এমনটা হচ্ছে কথাগুলো ভাবতে ভাবতেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি। আর হঠাৎই চোখ পড়ে পুকুর পাড়ের পাশে থাকা একটা ঝোপের দিকে। আমি এক পা এগোতেই স্পষ্ট হতে থাকে কান্নার আওয়াজ। এই দৃশ্য দেখার পর বাবা মায়ের কাছ থেকে শোনা আমাদের এলাকায় ঘটা পুরনো ভৌতিক ঘটনাগুলো মনে পড়তে থাকে। আমার মতো এরকম পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই মুহূর্তে টর্চ জ্বালিয়ে ঝোপের দিকে তাক করে আরও স্পষ্টভাবে আওয়াজটা শোনার সাহস আমার হয়নি। ওই জায়গায় দাঁড়িয়ে থাকার সময় আমার বারবার মনে হচ্ছিল অদৃশ্য কেউ বা কারা যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। আমি সবচেয়ে অবাক হচ্ছিলাম একটা কথা ভেবে, সেটা হলো এত বছর যাবৎ রাতের বেলা এখানে আসা যাওয়ার পরেও আমার সাথে কখনো কিছুই ঘটেনি। তাহলে আজ হঠাৎ এমনটা কেন হচ্ছে? তবে সে সময় অবাক হওয়ার চেয়েও অজানা ভয় আমাকে দুর্বল করে দিচ্ছিল। তাই আর দেরি না করে দোয়া দুরুদ পড়তে পড়তে দ্রুত বাড়ি চলে আসি। আর আমার সাথে ঘটা আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে ঠিক ওই দিন রাত থেকেই। রাতে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করি। রাত তখন 12:30 অথবা 1টা। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। হয়তো আধো আধো ঘুমের ঘোরে হারিয়েও গিয়েছিলাম, কিন্তু হঠাৎই দেখতে পেলাম আমাদের বাড়িতে অচেনা 3 জন ব্যক্তি প্রবেশ করছে। পরনে কালো পোশাক, তবে তাদের একজনের চেহারাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা কোনো মানুষ হতে পারে না, কারণ তাদের শরীরের আকৃতিটা মানুষের মতো হলেও হাত পা মুখের কোনো অংশ ছিল না, কুচকুচে কালো 3টে অবয়ব। তারা একে অপরকে কি যেন ইশারা করে আমাদের বাসার যে পাশটায় মেইন গেট ছিল শুধুমাত্র সেই কোণাটা বাদে বাড়ির বাকি 3 কোণায় দাঁড়িয়ে পড়ল। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম।
কারা এরা? আমাদের বাড়িতেই বা প্রবেশ করলো কিভাবে? আমি অনেক উত্তেজিত হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সেই মুহূর্তে কথা বলা বা নড়াচড়া করার মতন শক্তি আমি পাচ্ছিলাম না। শুধু দেখতে পাচ্ছিলাম একটু পর পর তারা তাদের জায়গা পরিবর্তন করছে। এরপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। পরের দিন থেকে আমি একা চলাফেরা করার সময় কেন যেন ভয় পেতে শুরু করি। হোক সেটা দিনের বেলা বা রাতের বেলা, একা থাকলেই বারবার মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে আর সব সময় আমার দিকে নজর রাখছে। কিন্তু কে সে? সত্যি কি এমনটা আমার সাথে ঘটছে, নাকি সবই আমার মনের ভুল? প্রতিটা মুহূর্তে প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে আমার মাথায়। এমনই এক রাতে ঘুমানোর পর আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আবার সেই কালো তিনটি অবয়ব এসে আমার বাসার 3 কোণে দাঁড়িয়ে পড়ে। তবে সেদিনের দৃশ্যটা কখনোই ভুলবার নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হুট করে তারা আমার পুরো বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করতে শুরু করে। আমি অনেক চেষ্টা করছিলাম তাদের থামানোর, তবে কোনো এক অজানা শক্তির কারণে আমাকে একজন নীরব দর্শক হয়ে দৃশ্যটা দেখতে হয়েছে। আর পুরো বাড়ি ওলটপালট করার পর মুহূর্তেই তারা 3 জন কোথা থেকে যেন আমার বিছানায় এসে হাজির হয়। তারপর আমাকে বিছানা থেকে তুলে সোজা নিয়ে গিয়ে ফেলে ওয়াশরুমে পড়ে থাকা অবস্থায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কমোডের ভেতরে থাকা সব ময়লা আবর্জনা আর জঘন্য সবকিছু বাইরে বেরিয়ে আসছে, আর আবর্জনায় আমার পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে। এই ঘটনা চলাকালীন এই 3 অবয়ব আমাকে জোর করে সেই আবর্জনা খাওয়ানোর চেষ্টা করেছিল। আমি ওই জায়গা থেকে সরে আসার অনেক চেষ্টা করেছিলাম। এদিকে আমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল, আর আমি ছটফট করছিলাম। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন। তবে সেদিনের মতো ওরা আমাকে ছেড়ে দেয়, আর যাওয়ার সময় আমার মাথায় হাত বোলাতে বোলাতে চিকন আর মোটা কণ্ঠে একসাথে বলতে থাকে, আত্মহত্যা করবি? তুই আত্মহত্যা কর, দেখবি সব মিটে গেছে। এটা শোনার পর আমি রীতিমতো ছটফট করতে থাকি নিঃশ্বাস নেয়ার জন্য। ছটফট করতে করতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই বড় একটা নিঃশ্বাস নিতেই মনে হলো জীবনটা যেন আবার ফিরে পেলাম। কিন্তু সেই সময়টাতে আমি ভয়ে কাঁপছিলাম। কিচ্ছু মাথায় আসছিল না আমার। এসব কি হচ্ছে আমার সাথে? ওরা কারা ছিল বা কেনই বা আমাকে মারতে চেয়েছিল? এসব প্রশ্ন আমাকে মানসিক চাপে ফেলে দিচ্ছিল। তারপরও একটা দুঃস্বপ্ন ছিল বলে বারবার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। এছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না, কারণ এসব কথা মানুষকে জানালে সাহায্য করার বদলে আমাকে নিয়ে মজা করবে। এতে মানসিকভাবে আমি আরও ভেঙে পড়তে পারি ভেবে কাউকে জানানোর সাহস পাইনি। মাঝে 2-1 দিন আবার কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু তারপর থেকে রোজ আমি ওই দুঃস্বপ্নটা দেখতে থাকি। বারবার সেই একই স্বপ্ন। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে আমি ওদের 3 জনকে আমার আশেপাশে অনুভব করতাম। আমার মাঝে মাঝে এই কানের পাশে এসে একই কণ্ঠে কেউ আমাদের বলে যেত, আত্মহত্যা করবি? আত্মহত্যা, দেখবি সব সমস্যা মিটে গেছে। আবার কখনো বলতো গলায় দড়ি দিতে, বিষ খেয়ে মরতে ইত্যাদি। কথাগুলো যখনই আমার কানে বাজতো তখনই আমার পুরো শরীর ভয়ে শিউরে উঠত। এরপর অনেক রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমি প্রতিটা মুহূর্তে আমার রুমে কারো উপস্থিতি টের পেতাম। বারবার মনে হতো এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে, এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে। যা হোক, এই সমস্যা চলাকালীন আমার বিয়ের জন্য বাড়ি থেকে পাত্রী দেখতে শুরু করে। প্রথম সপ্তাহে 2-3 জনকে দেখেছি এবং কথাও বলেছি। তাদের পরিবারের সবার আচরণই ছিল খুব সুন্দর। তবে 3 জনের মধ্যে একজনকে আমার পরিবারের সদস্যদের একটু বেশি ভালো লেগে যায় বিধায় তারা সেই পরিবারের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেয়। একটা সময় পাকা দেখার জন্য তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং সেদিনই সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের ব্যাপারে পাকা কথা হয়ে যায়। কিন্তু বিপত্তি বাধে সন্ধ্যাবেলা। হঠাৎই তারা ফোন করে জানান তাদের পারিবারিক একটা সমস্যার কারণে বিয়েটা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না। এর জন্য একটু সময় চান তারা। কিন্তু ওই দিনের পর কেউ আর যোগাযোগ করেননি। এভাবে আমার পরিবার থেকে বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়, কিন্তু পাকা কথা হবার পরেও বারবার অদ্ভুতভাবে বিয়েটা ভেঙে যায়। এসব পাত্রী দেখা বা বিয়ে ভেঙে যাওয়ার মাঝেও
কিন্তু দুঃস্বপ্নের সমস্যাটা আমার সাথে ঘটেই চলছিল। এর মাঝে আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যেতে শুরু করে। মাত্র কয়েকদিনে আমি শুকিয়ে গিয়েছিলাম, আর হঠাৎ করেই আমি অনেক কালো হয়ে যাচ্ছিলাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখি ওই 3 অবয়ব বরাবরের মতো আমার বাসার 3 কোণায় দাঁড়িয়ে আছে, আর আমার রুমের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক মহিলা, পরনে কালো শাড়ি, লাল পাড়, সিঁথিতে বেশ মোটা করে সিঁদুর ও কপালের মাঝ বরাবর লাল টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, ডান হাতে গাঢ় খয়েরি রঙের তসবি পেঁচানো আর বাঁ হাতে কালো রঙের লাঠি। উনি কোনো কথা না বলে বিভৎস এক হাসি দিয়ে বিছানার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাকে দেখছিলেন। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানোর মতো নয়। ওই দিনের স্বপ্নটা এতটুকুই ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। এর কিছুদিন পর আবারও আমার বিয়ের জন্য মেয়ে দেখা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই একই ঝামেলা। ওই দিন দুপুরবেলা আমি কেবল খেতে বসেছি, আমার মা আমাকে খাবার বেড়ে দিচ্ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, বাবু, আমার মনের ভেতর তোকে নিয়ে একটু কেমন কেমন যেন করছে। এতগুলো মেয়ে দেখলাম তোর জন্য, সবাই তোকে এত পছন্দ করলো, কিন্তু আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পাকা কথা হয়ে যাওয়ার পর যখন ওরা চলে যায় তখনই কেন বারবার এরকম হচ্ছে? আমার তো একটু সন্দেহ হচ্ছে, শত্রুতা করে তাবিজ কবজ দিয়ে কেউ তোর বিয়ে আটকে রাখেনি তো? আর তোর শরীরটাও কিছুদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে, এই কদিন বেশ শুকিয়ে গেছিস তুই। হাজার হোক, মায়ের মন বলে কথা, সন্তানের কষ্ট বুঝবে না তা তো হতে পারে না। মা তার মনের আকাশে জমা সন্দেহের কালো মেঘগুলোকে দূরে সরানোর জন্য আবারও আমাকে জিজ্ঞাসা করেন সত্যিই আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি তখন একে একে আমার মাকে সবটা খুলে বলতে শুরু করি। মা, বেশ কিছুদিন যাবৎ রাতের বেলা আমি খুব ভয় পাই, একা একা কোথাও যেতে পারি না, সারাক্ষণ কেমন যেন ভয় ভয় লাগে, আর মনে হয় আমার চারপাশে কেউ বা কারা সবসময় ঘোরাঘুরি করছে, আমার প্রতিটা পদক্ষেপের ওপর যেন কেউ নজর রাখছে। মা, কদিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। মা আমার কথা শুনে অনেক আতঙ্কিত হয়ে পড়েন। তিনি খুব দ্রুত একজন হুজুরের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পর আমার বাসায় আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আসে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে সে কোরআনের হাফেজ হয়েছে। যেহেতু সে কোরআনের হাফেজ, তাই আমি তার সাথে আমার সাথে ঘটে চলা ঘটনাগুলো শেয়ার করি আর জিজ্ঞাসা করি আমার সমস্যা সমাধানের জন্য কিছু করতে পারবেন কিনা বা তার কোনো উপায় জানা আছে কিনা। প্রত্যুত্তরে সে বলে, মামা, আমি তো কেবল কোরআনে হাফেজ হয়েছি, আমি জিন বা কালো জাদু ছাড়ানোর কোনো উপায় এই মুহূর্তে জানি না। তবে হ্যাঁ, আমার মাদ্রাসার বড় হুজুর এসব কাজ করে থাকেন, আপনি চাইলে আমি তার সাথে আপনাকে কথা বলিয়ে দিতে পারি। আমি আমার ভাগ্নের কাছ থেকে সেই হুজুরের ফোন নাম্বার চাই, কিন্তু সেই মুহূর্তে আমার ভাগ্নের কাছে তার নাম্বার ছিল না। সে জানায় এক বন্ধুর কাছে হুজুরের নাম্বার থাকতে পারে, সে তার বন্ধুর থেকে নাম্বার নিয়ে আমাকে দেওয়ার কথা বলে। পরের দিন মাগরিবের নামাজের পর আমি তার কাছে গিয়ে হুজুরের নাম্বার চাই, কিন্তু সে আমাকে নাম্বার দিতে পারে না, কেননা তার বন্ধুর কাছে হুজুরের নাম্বার ছিল না। আমি কিছুটা হতাশ হই। আমাকে হতাশ হতে দেখে সে তার আরেক বন্ধুকে ফোন করে হুজুরের নাম্বারের জন্য খোঁজ করতে থাকে। আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে হুজুরের নাম্বারও পেয়ে যাই। এরপর সেই নাম্বার নিয়ে আমার ফোন থেকে হুজুরকে কল করি এবং ভাগ্নেকে কথা বলতে বলি। ভাগ্নে কথা বলে, ফোন রিসিভ করলে সে হুজুরকে নিজের পরিচয় দেয় এবং আমার ব্যাপারটা জানায়। এরপর হুজুর আমার সাথে কথা বলতে চান। আমি ফোনটা ধরে সালাম দিয়ে কথা বলতে শুরু করি। যথারীতি তিনি আমাকে আমার সমস্যার কথা জিজ্ঞেস করেন এবং আমি তাকে একে একে সবটা খুলে বলতে থাকি। আমার সমস্যার কথা শুনে 2 মিনিট চুপ করে থেকে তিনি যা বলেন তা শুনে আমি রীতিমতো চমকে উঠি, কারণ তিনি এমন কিছু কথা বলছিলেন যেটা সেই মুহূর্তে আমি আর আমার পরিবারের সদস্য ছাড়া কেউ জানতো না বা কারো পক্ষে জানা সম্ভব না। তাহলে হুজুর জানলেন কিভাবে? না, এটা এখন বলবো না, আপনাদের সবাইকে আরেকটু অপেক্ষা করাই। কেন আমি প্রথম হুজুরের কথা পরে বলবো তা আপনারা ঘটনা শুনলেই
বুঝতে পারবেন আশা করছি। প্রথম হুজুরের সাথে যোগাযোগের পর আস্তে আস্তে আমার সমস্যাগুলো বাড়তে থাকে। খাওয়া দাওয়ার প্রতি আমার অনীহা কাজ করতে থাকে, আর আমার পেটের সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে বিনা কারণে বমিও শুরু হয়, আর আমি আবারও দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে দেখতাম আবারও 3টি কালো অবয়ব, অর্থাৎ 3জন জিন আমার বাড়ির 3 কোণায় দাঁড়িয়ে আছে, আর একটু পর পর তাদের জায়গা পরিবর্তন করছে। আর সেই সময়টা আমি অনুভব করছিলাম কেউ যেন আমাকে ক্রমাগত ঝাঁকিয়ে চলেছে, আমার বাড়ির ভেতরের সব কিছুই লণ্ডভণ্ড করে দিচ্ছে। এভাবে সমস্যা বাড়তে থাকলে আমি আমার এলাকার এক হুজুরের সাথে দেখা করে তাকে সবটা জানাই। আমার সাথে যা যা হচ্ছে তা শোনার পর হুজুর আমাকে একটি তাবিজ দেন, আর কোরআনের আয়াত একটি কাগজে লিখে সেটা একটা বোতল পানিতে দিয়ে পানি পড়ে দেন। হুজুর আমাকে সেই তাবিজ সবসময় আমার সাথে রাখতে বলেন, আর সাবধান করে দিয়ে বলেন এই তাবিজ যেন কোনোভাবেই আমার শরীর থেকে আলাদা না হয়। আর হুজুর আমাকে পানি পড়া দিয়ে বলেন যেন এই পানি পড়া সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার খাই, আর মাগরিবের আজান শোনার সাথে সাথে যেন আর একবার খাই। এভাবে তাবিজ সাথে রেখে দিয়ে 2 বার পানি খাওয়ার উপদেশ দেওয়ার পর আমি সেদিন বাসায় চলে আসি। বাসায় এসে আমি সেই তাবিজ সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে রাখি, আর নিয়ম করে 2 বার পানি পড়া খেতে থাকি। আস্তে আস্তে আমার সমস্যাগুলো কমতে শুরু করে। রাতে আমি সেই 3জন জিনকে স্বপ্ন দেখতাম ঠিকই, কিন্তু এবার তারা আমার থেকে অনেকটা দূরে অবস্থান করত। এভাবে আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে উঠি, আর রাতের বেলা বাইরে যেতেও আমার তেমন ভয় করতো না। এভাবে সবকিছু ভালোই চলছিল, তবে হঠাৎই আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয়। আমার বড় ভাই একটু অসুস্থ হয়ে পড়েন, এবং বড় ভাইয়ের টিউমারের অপারেশনের জন্য আমাকে সাতক্ষীরার একটি স্বনামধন্য হাসপাতালে যেতে হয়। ভাইয়ার অপারেশনের পর প্রথম যেদিন বাসায় তিনি আসেন, ডাক্তার যে প্রেসক্রিপশন দেন সেখানে লেখা ছিল ভাইয়ার যদি অপারেশন করা জায়গায় ব্যথা ওঠে তাহলে প্রেসক্রিপশনে একটা ইঞ্জেকশনের নাম লেখা আছে তা দিতে হবে। সেদিন রাতে বাসায় ফিরে আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখন আমি আমার গলায় তাবিজটি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। ফ্রেশ হয়ে কাজ শেষ করে আসতে আসতে রাত প্রায় 11টার মতো বেজে যায়, আর হঠাৎ করেই আমার ভাইয়ের শরীরে ব্যথা শুরু হয়। আমি পাগলের মতো বের হয়ে পড়ি ইঞ্জেকশন ও একজন ডাক্তার আনার জন্য, কেননা ইঞ্জেকশন তো আর আমরা দিতে পারবো না। আমি বাইক নিয়ে দ্রুত ইঞ্জেকশনের ডাক্তার বাড়ি নিয়ে আসি। ডাক্তার ভাইয়াকে ইঞ্জেকশন দিলে ভাইয়া স্বাভাবিক হয়ে যান, আর আমি ডাক্তারকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে আসি। বাসায় ফেরার পথে আমি বাসার পাশের পুকুর পাড়ের পূর্ব দিকে দাঁড়িয়ে স্মোক করি। স্মোক করতে করতে আমি অদ্ভুত একটি বিষয় খেয়াল করি। আগেই বলেছি আমাদের সেই পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা শিশু কবরস্থান আছে, তার পাশে একটি অনেক বড় বাঁশঝাড়। আমি খেয়াল করি সেই বাঁশঝাড়ের বাঁশগুলো রাস্তায় নুইয়ে পড়ে। আমি ভাবি হয়তো আমি ভুল দেখছি। এখানে একটা কথা বলে রাখি, আর তা হলো আমি যখনই বাইরে যাই আমার পকেটে সবসময় ছোট একটা টর্চ লাইট থাকে। আমি সামান্য এগিয়ে আমার পকেটে থাকা ছোট টর্চ লাইটটি জ্বালিয়ে বাঁশঝাড়ের বাঁশগুলো আসলেই রাস্তায় এসে নুইয়ে পড়েছে কিনা এই দৃশ্য দেখার পর ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হয়নি। আমার পুরো শরীরটা আবারও কেমন যেন ভারী হয়ে যায়। আমি আমার মাকে সবটা জানাই, আর হুজুরের দেয়া পানি পড়া খাই। আমি আমার মা আমরা দুজনে অনেক খুঁজেও সেই তাবিজটি আর পাইনি। পরের দিন সকালে ঘুম ভাঙলে আমার মা আমাকে ডেকে পাঠান। আমি মায়ের রুমে গিয়ে দেখি তার হাতে আমার সেই হারিয়ে যাওয়া তাবিজ, কিন্তু ওটা দেখে মনে হচ্ছে কেউ হাতের মুঠোয় তাবিজটি নিয়ে সজোরে চাপ দিয়েছে, আর সেই তাবিজটি বাঁকা হয়ে আছে। আমার মাকে তাবিজটি কোথায় পেয়েছেন জিজ্ঞেস করতে তিনি বলেন, একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম, বাসায় ফেরার পথে কেন যেন আমার চোখ ডাস্টবিনের দিকে যায়, আর ঠিক ওইখানেই আমি তাবিজটি পাই। কৌতূহল বশতই আমি হাতে নিয়েছিলাম তাবিজটা এবং দেখি যে তোর তাবিজ। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। শুরুতে ভেবেছিলাম হয়তো বাইকের ঝাঁকুনিতে তাবিজটি সুতা খুলে পড়ে গেছে, কিন্তু অবাক করা বিষয় হলো তাবিজের সুতা একদম ঠিক আছে। আমি তাবিজটি পরিষ্কার করে আবার গলায় পড়ি। তাবিজটি পুনরায় পড়ার পর আমার সমস্যা আবার কমে যেতে শুরু করে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সমস্যা বাড়তে থাকে। তাই এক প্রকার রাগের বশবর্তী হয়েই আমি আমার গলায় থাকা তাবিজটি খুলে বাড়ির পাশের সেই পুকুরে ছুঁড়ে ফেলে দেই। কোনোভাবেই যখন কোনো কিছু হচ্ছিল না তখন আমি ভূত.com-এর গ্রুপে আমার সমস্যা নিয়ে পোস্ট করি। সমস্যা গত বছরের 29শে সেপ্টেম্বর সন্ধেবেলা। পোস্ট দেখে আমার সহকর্মী
সহকর্মী মুস্তফা আলম রোমান ভাই আমার সাথে যোগাযোগ করেন আর কনফার্ম হবার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এবং কিছু লক্ষণের কথা জানান। ভাইয়ের দেয়া তথ্য অনুযায়ী আমার সাথে চলতে থাকা সমস্যাগুলো 80% মিলে যায়। তাই তিনি যখন আমাকে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দ্রুত তার সাথে যোগাযোগ করতে বলেন, সত্যি বলতে তিনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ। তাই টানা কয়েকদিন চেষ্টা করার পরও আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। কিন্তু একদিন বাইরে থেকে বাসায় ফেরার পথে দুপুর 3টা থেকে 3:30 দিকে আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। আমি মাইনুদ্দিন ভাইকে সব ঘটনা খুলে বলি। তিনি আমাকে বলেন এভাবে কোনো সমস্যা আসলে বোঝা যাবে না। সমস্যা বোঝার জন্য তিনি আমাকে বলেন আজ রাতে শুধুমাত্র একটি আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় রুমের সব আলো নিভিয়ে যেন আমি ঘুমাই। তিনি বলেন তিনি রাতে আমার বাসায় মেহমান পাঠাবেন। আমি মাইনুদ্দিন ভাইয়ের কথা মতো আগরবাতি নিয়ে আসি। রাত 1টা থেকে 1:10 থেকে 1:20 বাজলেও আমার চোখে তখনও ঘুম আসছিল না, কেননা আমার রুম আমার বাসার এক কোনায় ছিল আর আমার রুমের পাশেই ছিল আমার বাবা মায়ের রুম। কিন্তু সেদিন আমার বাবা মা আমার বোনের বাড়িতে গিয়েছিলেন জন্য বাসার এক কোনায় আমি সম্পূর্ণ একা ছিলাম। আমি রাতে মাইনুদ্দিন ভাইকে ফোন করে জিজ্ঞাসা করি রাতে দেরিতে ঘুমাতে গেলে কোনো সমস্যা হবে কিনা। তিনি উত্তরে বলেন সমস্যা নেই, কিন্তু উনার কথা মতো আমি যেন সব নিয়ম মেনে তারপরে ঘুমাই। রাত 3টার দিকে আমি অজু করে এসে আগরবাতি জ্বালিয়ে আমার রুমে থাকা রাউটার আর অন্যান্য সব ডিভাইস যেগুলো আছে সেগুলো কালো টেপ লাগিয়ে দেই এবং আমি মাইনুদ্দিন ভাইয়ের কথা মতো সম্পূর্ণ রুম অন্ধকার রাখতে চাচ্ছিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়ি। রাতে ঘুমানোর মধ্যে আমার মনে হচ্ছিল কেউ আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বিছানা থেকে উঠিয়ে আমার পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসিয়ে দিয়েছেন এবং আমার সাথে কথা বলছেন। আমি বুঝতে পারছিলাম না আমার সমস্যার কথা আমি তাকে খুলে বলছি। পরের দিন সকালবেলা আমি বাইরে যাই আর আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। সেদিন থেকে আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। প্রায় 15-16 দিন পার হয়ে গিয়েছিল। এর মধ্যে আমার ভার্সিটির ফাইনাল ইয়ার পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট চলে আসে। যথারীতি আমি টাকা নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য রিকশায় চড়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই। আমার কাছে বড় একটি ব্যাগ থাকে আর আমি সেখানেই সবসময় আমার মানি ব্যাগটা রাখতাম। কিন্তু সেদিন ভার্সিটিতে গিয়ে আমি আর আমার মানি ব্যাগ খুঁজে পাইনি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল বিধায় আমি একরকম বিপদেই পড়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহর রহমতে কোনোভাবে ম্যানেজ করে আমি ফর্ম ফিল আপ করতে সক্ষম হই। এর কয়েকদিন পরেই মাইনুদ্দিন ভাইয়ের সাথে কথা হয় আমার। আমি তাকে বলি মাইনুদ্দিন ভাই আমার কথা শুনে বলেন তিনি যখন মিলাদে বসেন আমাকে সাহায্য করার জন্য, তখন আমার ছবি বের করার পর তার কেন যেন খুব খারাপ লাগতে শুরু করে। তার মনে হতে থাকে ছি ছি, এই সেই ব্যক্তি যার সাথে আমি কথা বলেছি। এত বাজে আর কুচকুচে কালো আর জঘন্য দেখতে একটা লোকের সাথে আমি কথা বলেছি, ছি। মাইনুদ্দিন ভাই বলেন এরপর নাকি তিনি আমার ছবি ছুঁড়ে ফেলে দেন। তিনি যেন এতক্ষণ কোনো একটা ঘোরের মধ্যে ছিলেন। তার সেন্স ফিরে এলে তিনি নিজেকে বলেন আরে এটা আমি কি করছি? উনি তো আমার পরিচিত একজন ভাই, আর ভাই তো এখন প্রচণ্ড বিপদে আছেন, ওনাকে আমার যেভাবে হোক সাহায্য করতে হবে। তার কথা শুনে আমি তাকে বলি ভাই এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি যার সাথেই কথা বলি সেই আমার উপরে বিরক্ত হয়। এমনকি আমার বন্ধুরাও এখন আমার সাথে ঠিকমতো কথা বলে না। মাইনুদ্দিন ভাই আমার কথা শোনেন আর আমাকে জানান কয়েকদিন আগে আমাদের ভূত.com-এর শ্রদ্ধেয় গোলাম রাব্বি ভাইয়া তার মেয়ের কোনো একটা সমস্যা নিয়ে মাইনুদ্দিন ভাইয়ের সাথে দেখা করেন। সেই সময় মাইনুদ্দিন ভাই আমার ব্যাপারে কথা বলেছেন রাব্বি ভাইয়ের সাথে। মাইনুদ্দিন ভাই বলেন আমার ওপরে নাকি অনেক বড় আর খুব বাজে কালো জাদু করা হয়েছে। আমার সামনে নাকি মহা বিপদ। আস্তে আস্তে আমার অবস্থার আরও অবনতি হবে আর আমি নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব। আমি নাকি কোনো কাজেই উন্নতি করতে পারবো না। মাইনুদ্দিন ভাই আমাকে বলেন যেই জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছে সেই জিনেরা নাকি মাইনুদ্দিন ভাইকে আমার কাছে আসতে দেবে না আর আমাকেও তার কাছে যেতে দেবে না। তবুও তিনি যত দ্রুত সম্ভব আমার বাড়িতে আসবেন আর আমার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন। এভাবে আমার জীবন চলতে থাকে এক সমস্যার মধ্য দিয়ে, এসব নানা রকম সমস্যার মধ্য দিয়ে। দুর্বিষহ এই অবস্থা আমার আর সহ্য হচ্ছিল না। তাই আমাদের এলাকার আরেকজন হুজুরের সাথে আমার মা যোগাযোগ করার সিদ্ধান্ত নেন।
সেই হুজুরকে সবাই কালো হুজুর বলেই চেনে। কালো হুজুর প্রতিদিন আসরের নামাজের পর রোগী দেখতেন, তাই আমিও চাইলাম তার সাথে দেখা করতে। কিন্তু আমার ভাগ্য আমাকে এমন এক অসহায় পরিস্থিতিতে এনে দাঁড় করাবে আমি সত্যিই তা ভাবিনি। এই কথা বলছি কেননা আমি কালো হুজুরের সাথে কখনোই যোগাযোগ করতে পারিনি। যেদিনই ঠিক করি আজ যাব, সেদিনই কোনো না কোনো সমস্যা হয়েছেই। তাই একদিন হুট করে আমার মাকে না জানিয়ে হুজুরের কাছে যাওয়ার কথা চিন্তা করি। মায়ের কাছে গিয়ে বলি, মা চলো তো, একটা কাজ আছে, যেভাবে আছো সেভাবেই চলো, বেশি সময় লাগবে না। মাকে নিয়ে আমি হুজুরের বাড়িতে যাই ঠিকই, কিন্তু ভাগ্যের খেলায় আমি সেদিনও হেরে যাই। আমরা হুজুরের বাড়িতে গিয়ে দেখি হুজুর বাড়িতে নেই। এরপর আরও 5-6 বার তার বাড়িতে গিয়েছি, কিন্তু আমি কখনোই তাকে পাইনি। এরপরও আমি আরও অনেক হুজুরের সাথে যোগাযোগ করেছি। সবাই একই কথা বলে, খারাপ জাদু করা হয়েছে আমার ওপর। আমার এক বন্ধুর সাথে প্রায় 7-8 মাস পর দেখা হয়। আমার খবর জানতে চাইলে তাকে আমি সব কিছুই খুলে বলি। সে আমাকে এক হুজুরের সাথে যোগাযোগ করিয়ে দেয়। তিনিও একই কথা বলেন, তারও কথা আমার ওপর নাকি খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি আমার সমস্যার ব্যাপারটা নিয়ে যাদের সাথে কথা বলি না কেন এবং যেদিনই বলি না কেন, সেই রাতে তাদের পরিবারের সাথে আমার মতো সমস্যা শুরু হয়। কিন্তু সেদিন আবার আমার সাথে কোনো সমস্যা হয় না। এর জন্য অনেকেই আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। রাস্তায় দেখা হলেও আমাকে অনেকে ইগনোর করতো। যা হোক, এবারে আসি হুজুরের কথায়। সেদিন ঠিক কি বলেছিলেন তিনি, যেটা শুনে আমি চমকে উঠেছিলাম। হুজুর আমার সমস্যার কথা শুনে 2 মিনিট চুপ থেকে 2টি প্রশ্ন করেন। হুজুরের প্রশ্ন দুটি ছিল, আচ্ছা, আপনার না ফোন হারিয়ে গিয়েছিল, সেটা কিভাবে পেয়েছেন? আর আপনি এমন একটা কাজ কেন করলেন? সেদিন মেয়েটাকে আপনি রিজেক্ট করলেন কেন? হুজুরের প্রশ্ন শুনে আমি অনেক বেশি অবাক হই। আর আমার ফোন যে হারিয়েছে এটা আমি কাউকে বলিনি। তাহলে তিনি কিভাবে জানলেন যে আমার ফোন হারিয়েছে? আমি ফোন আসলেও হারিয়ে ফেলেছিলাম। রাতে আমি ভয় পেতাম জন্য ফোনে ফুল ভলিউম দিয়ে সূরা ইয়াসিন চালু করে দিতাম, যেন আমার আশেপাশে খারাপ কিছু থাকলেও আমার কোনো ক্ষতি না করতে পারে। আর আমি এসব শুরু হবার পর থেকে এমনিতেও খুব ভয় পেতাম। এরকমই একদিন রাতে আমি সূরা ইয়াসিন চালিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি দেখি আমার শরীর কেমন যেন ভারী হয়ে গিয়েছে, আর আমি আমার রুম জুড়ে বিরাজ করছে এক গুমট নীরবতা। কিন্তু আমি তো আমার ফোনে সূরা ইয়াসিন চালিয়ে রেখেছিলাম, তাও আবার ফুল ভলিউমে। তাহলে আমার ফোনটা কোথায় গেল? আমি তো ফ্লোরিং করে ঘুমাই, তাই ফোন তো কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমি কিছুতেই আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পাশে থাকা সুইচ বোর্ডে হাত দিয়ে রুমের লাইটটাও কেন যেন জ্বালাতে পারছিলাম না, আর অজানা এক ভয়ে কেঁপে উঠেছিলাম। তাই আমি আমার সম্পূর্ণ বিছানায় হাত দিয়ে ঘষে ঘষে ফোনটা খুঁজছিলাম। অনেক খুঁজেও আমি আমার ফোন পাইনি। এরপর আমি সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নেই। আস্তে আস্তে আমার শরীর হালকা হতে থাকে, আর তখনই আমি আমার ডান হাতের নিচে শক্ত একটা কিছু অনুভব করি। আমি হাত দিয়ে দেখি এটা আমার ফোন। কিন্তু ফোনে তো সূরা চালানো ছিল। সূরা কেন চলছে না ভেবে আমি যেই আমার ফোনটা কানে নিয়েছি, সাথে সাথে আমার ফোনে ফুল ভলিউমে বাজতে থাকা সূরার আওয়াজ আমার কানে সজোরে এসে লাগে। আমি ভাবি, এত জোরে সূরা চলছে আর আমি তা শুনতে পারিনি এতক্ষণ। এটা কিভাবে সম্ভব? আমি এসব কথা হুজুরকে জানাই। ওই মেয়ের ব্যাপারে আমি হুজুরকে কি বলেছিলাম সেটাও বলবো, কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের, কারণ মূল ঘটনার টুইস্ট এটাই। তবে এবার আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। আমার কথা শুনে হুজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আচ্ছা, কিছুদিন আগে কি ভূমিকম্প হয়েছিল? হুজুরের প্রশ্ন শুনে আমার মনে পড়ে 2021 সালের 8 এপ্রিল রাত 9:05 একটি ভূমিকম্প হয়, যা আমি টের পাইনি, কিন্তু এর নিউজ আমি ফেসবুকে দেখেছিলাম। আবার 26 এপ্রিল ভোর 5:47 আরও একটি ভূমিকম্প হয়, যা আমি নিজেই ফিল করতে পেরেছিলাম। ব্যাপারটা আমি হুজুরকে জানাই। হুজুর জিজ্ঞাসা করেন এরপর থেকেই কি আমার সমস্যা শুরু হয়েছে কিনা। আমি সম্মতি দিলে হুজুর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর হয়ে বলেন, দেখো বাবা, তোমার ওপর অনেক খারাপভাবে কালো জাদু করা হয়েছে। এ ধরনের জাদুতে সাধারণত মাটি এবং মাথার চুল ব্যবহার করা হয়। তোমার সাথেও তাই করা হয়েছে।
হুজুরের কথায় আমি আবারও চমকে উঠি। একটা ব্যাপার তখন আমার মাথায় আসে, আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে মোটামুটি সক্রিয় আছি। সেখানে ভিডিও দেওয়ার জন্য আমি আমার নিজের একটি ভিডিও রেকর্ড করি। ভিডিওতে আমি খেয়াল করি আমার মাথার বাম পাশের একটা গোল স্থানে কিছুটা চুল কাটা। প্রথমে ভেবেছিলাম এইটা হয়তো কোনো ক্লিনিক্যাল প্রবলেম। এই সমস্যার জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু ডাক্তার আমাকে বলেন আমার এটা কোনো রকম মেডিকেল কন্ডিশনের জন্য হয়নি, আমার চুল কাটা হয়েছে। হুজুরের কথা শুনে আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে আমার চুলের এই অবস্থা কেন এবং কিভাবে হয়েছে। হুজুর আরও বলেন কোনো এক হিন্দু মহিলা তান্ত্রিককে দিয়ে এই জাদু করানো হয়েছে। ওই মেয়ের পরিবার তান্ত্রিককে দিয়েই প্রায় নানা রকম কাজ করান। হুজুরের প্রতিটা কথা যেন আমাকে অবাক করে দিচ্ছিল। মহিলা তান্ত্রিক মানে সেই বয়স্ক মহিলা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। সব কিছু শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। তাই আমি হুজুরের কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি বলেন, দেখো বাবা, আমার কাছে প্রয়োজনীয় সব কিছুই আছে, কিন্তু একটা জিনিস তোমাকে জোগাড় করে দিতে হবে, আর সেটি হলো হরিণের চামড়া। হুজুরের কথা শুনে আমি আমার পরিবারের সাথে এসব নিয়ে কথা বলার জন্য সময় নেই, কিন্তু এরপর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু তার ফোন সবসময় বন্ধ পেয়েছি। আর ভাগ্নেও অন্য মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছিল জন্য আমার সেই হুজুরের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে শেষ বেলায় হুজুর আমাকে বলেছিলেন সময় মতো এই সমস্যার সমাধান করতে না পারলে আস্তে আস্তে সবাই আমার ওপর বিরক্ত হয়ে আমার থেকে দূরে সরে যাবে। আর এখন দিনে দিনে হুজুরের কথাটা মিলেও যাচ্ছে। তবে এই সমস্যা চলাকালীন আমার সাথে আরও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন আমি আমার রুমের বাইরে 3টি কালো বিড়াল দেখতে পেতাম। ওরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার রুমের বাইরে ঘুরে বেড়াতো। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম ততক্ষণ পর্যন্ত ওরা ওখানেই থাকতো। ওরা যে কয়দিন আমার আশেপাশে ছিল সেই কয়দিন আমি কোনো সমস্যা অনুভব করিনি। তাই একদিন সন্ধ্যায় কৌতূহলবশত টর্চ মেরে খুঁজতে বের হই ওদের। দেখি ওরা আমার ঘরের বাইরেই বসে আছে। আমি যখন টর্চ নিয়ে ওদের সামনে যাওয়ার চেষ্টা করি, ঠিক তখনই ওরা দৌড়ে অন্যদিকে চলে যায়। আমি প্রথমে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু ওদেরকে দেখে রুমে ফিরে আসার পর একটা বিষয়ে আমার মন একটু নাড়া দিয়ে ওঠে। আচ্ছা, আমি ওদের দিকে টর্চ ধরায় ওরা পালিয়ে গেল ঠিকই, কিন্তু আমি তো ওদের একজনের ছায়াও দেখতে পেলাম না। এটা ভাবতেই আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কিন্তু বাইরে গিয়ে ওদের খুঁজে পাইনি, আর ওই দিনের পর থেকে কখনো তাদের আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাইনি। এবার আসি আমি মেয়েটাকে কেন ধাক্কা দিয়েছিলাম সেই ঘটনাটিতে। এই ঘটনাটিতে আসতে গেলে আমার সাথে আপনাদের সবাইকে 3 বছর পেছনে ফিরে যেতে হবে। সালটি ছিল 2019। আমি তখন যশোরের এলাকা ভিত্তিক জনপ্রিয় একটি গ্রুপের মডারেটর হিসেবে কাজ করতাম। আমার কাজ করার বয়স ছিল 1 বছর। এর মাঝে আমাদের গ্রুপে নতুন মডারেটর নেয়ার প্রয়োজন হয়। পোস্ট করার পরে স্বাভাবিকভাবে অনেকে অ্যাপ্রোচ করেন আর মডারেটর হবার ইচ্ছা পোষণ করেন। ওনাদের মাঝে একজন ছিলেন সেজুতি। আমাদের গ্রুপের নিয়ম ছিল যে নতুন মডারেটর নেওয়া হলে তাদের কাজ বুঝিয়ে দিতে আর আড্ডা দেওয়ার সময় একটি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হতো। সেই সময় মেনে সেজুতিকে আমাদের মেসেঞ্জারে অ্যাড করা হলো। সেজুতিকে কাজ বোঝানোর দায়িত্ব গ্রুপ অ্যাডমিন আমার ওপর দেন। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রুপের কোনো এক পোস্টে কমেন্ট করার মাঝে সেজুতির সাথে আমার কড়া কথা কাটাকাটি হয়ে যায়। এরপর সেজুতির ফেসবুক প্রোফাইলের জায়গা হয় আমার ব্লক লিস্টে। কিছুদিন পর আমাদের গ্রুপের অ্যাডমিন মেসেঞ্জারে গ্রুপে বলেন তোমাদের মাঝে সেজুতিকে কে ব্লক করেছে। ও গ্রুপে জয়েন করতে গেলেই দেখাচ্ছে ওকে ব্লক করা হয়েছে। যতবার ও গ্রুপে আসতে চাচ্ছে এই মেসেজ তাকে দেখাচ্ছে, আর বারবার ওকে এই মেসেজ ইগনোর করে গ্রুপে আসতে হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে ফেসবুকে মেসেঞ্জারে একটি ফ্যাসিলিটি হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে আপনাকে কেউ ব্লক করলে বা আপনি কাউকে ব্লক করলে সেই ব্যক্তি গ্রুপে জয়েন করতে চাইলে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হয় এই বলেছে কেউ আপনাকে ব্লক করে রেখেছে। আপনি কি গ্রুপে জয়েন করতে চান নাকি ইগনোর করতে চান? এরপর আমি গ্রুপ অ্যাডমিনকে ইনবক্স করে জানাই যে সেজুতিকে আমি ব্লক করেছি এবং আমি তাকে আনব্লক করব না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দিনটি ছিল 30 জুলাই, ফ্রেন্ডশিপ ডে। সেদিন আমার মন খুব ভালো থাকায় আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ব্লক লিস্ট থেকে কয়েকজনকে আনব্লক করে তাদের সাথে কথা বলি। সেজুতিও ছিলেন তাদের মধ্যে একজন। আমি সেজুতিকে মেসেজ করে বলি, দেখুন আমাদের যা সমস্যা হয়েছে ভুলে যান, আমরা কি ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি? সেজুতি আমার মেসেজটির একটি পজিটিভ
অ্যাপ্রোচ করে জানায় যে সে আমাকে ফ্রেন্ড করতে রাজি। এরপর আমাদের মাঝে একটি ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। সারাদিন মেসেঞ্জারে আমরা টেক্সটিং করতাম, কিন্তু কখনো ফোনে কথা বলিনি বা মেসেঞ্জারেও অডিও কল দেওয়া হয়নি। এভাবে দিন যেতে থাকে। এক পর্যায়ে আমি জানতে পারি যে সেজুতি মেয়েটা আমাদের এলাকারই, সেও যশোরে আমাদের এলাকাতেই থাকে। আমার বাসা থেকে তার বাসার ডিস্টেন্স ছিল মাত্র 5 মিনিটের হেঁটে যাবার পথ। মেয়েটার পরিবার যশোরে থাকলেও মেয়েটি পড়াশোনার জন্য শহরের বাইরে থাকত। সেজুতির বাবা ফিল্ম অ্যান্ড মিডিয়ার একজন মানুষ। উনি বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতেন। 6 মাসের মাঝে হয়তো একবার মাত্র উনি পরিবারের কাছে ফিরে আসতেন। সেজুতির সাথে টেক্সটিংয়ের 1 মাস পর আমাদের মাঝে প্রথমবার ফোনে কথা হয়। ফোনে কথা হবার কিছুদিনের মাথায় সেজুতি তার মায়ের সাথে আমাকে কথা বলিয়ে দেয় এবং একজন বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এর কিছুদিন পার হবার পর হঠাৎ একদিন সেজুতি আমাকে জানায় সে কিছুদিনের মাঝে যশোর আসছে, কারণ বহুদিন পর তার বাবা যশোর ফিরছিলেন। বাবার সাথে সময় কাটাবার জন্য নাকি সেও যশোরে আসছে এবং এবার যশোরে ফিরে এসে সে আমার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করে। কিন্তু একটাই শর্ত, যে আমাদের দেখা হবে দূর থেকে, আর আমরা কেউ কারোর সাথে কথা বলতে পারবো না, যেহেতু তার বাবা তার সাথে থাকবেন। কিছুদিন পর সে যদি যশোরে আসে, তারা একটি শপিং করতে সিটি প্লাজা নামক একটি মার্কেটে যান। সে যদি তার যাবতীয় শপিং সেই মার্কেট থেকেই করত। প্রথমবারের মতো দূর থেকে সেজুতির সাথে আমার দেখা হয়। সত্যি বলতে মেয়েটি ছিল অসম্ভব রকমের সুন্দরী। এরপর আমাদের অনেকবার এভাবে দূর থেকে দেখা হয়েছে। এর মাঝে একদিন আমাদের মাঝে রিলেশনশিপ নিয়েও কথা হয়। আমি তখন বুঝতে পারি যে সে যদি আমার উপর দুর্বল হয়ে পড়েছে আস্তে আস্তে। সে আমাকে রিলেশনশিপে যাবার জন্য নানান রকমের ক্লু দিতে থাকে, কিন্তু আমি বুঝতে পেরেও সেগুলো ইগনোর করতাম আর কথাগুলো এক প্রকার অ্যাভয়েড করে চলতাম। সেপ্টেম্বর 7 আমার জন্মদিনের কয়েকদিন আগে সে যদি আমাকে প্রপোজ করে বসে। আমি সেজুতিকে বলি, দেখো, আমার পক্ষে রিলেশনশিপে যাওয়া পসিবল না। সে আমাকে কারণ জিজ্ঞেস করলে আমি তাকে বলি, তোমার ফ্যামিলি অনেক রিচ ফ্যামিলি আর আমার পরিবার হচ্ছে মধ্যবিত্ত, আমাদের দুই পরিবার মিলবে না কখনো। আর আমি এতদিন জাস্ট তোমাকে বন্ধুর চোখেই দেখেছি, প্রেমিকার চোখে নয়। আমাকে ক্ষমা করো, আমি রিলেশনশিপে যেতে পারবো না, আই এম সরি। এরপর সে আমাকে জোর করতে থাকে রীতিমতো রিলেশনশিপে আসার জন্য। আমি আবার তাকে বলি, দেখো সেজুতি, এর আগে আমার একটা রিলেশনশিপ ছিল, আমি সেখানে চরম বাজে রকমের ধোঁকা খেয়েছিলাম, তাই আমি কাউকে বিলিভ করতে পারি না। তুমি আমার বন্ধু ছাড়া আর কিছুই নও। কিন্তু সে আমাকে বলে, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি আরিফ, প্লিজ আমার কথা মানো। এরপর আমি সেজুতির কথার কোনো উত্তর দেই না। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সেজুতির পরিবারের একটি ব্যাড রেপুটেশন ছিল আমাদের এলাকায়। তাদের পরিবারকে কোনো এক কারণে এলাকার মানুষ ভালো চোখে দেখতেন না, আর আমার পরিবার এই সব কারণে এই সম্পর্ক কখনোই মেনে নেবেন না বলে আমি আসলে এই সম্পর্কে যেতে চাইনি। তাছাড়া সত্যিই আমি মেয়েটিকে আমার বন্ধু হিসেবেই দেখেছি সব সময়। এরপর আমার জন্মদিনের 1-2 দিন আগে সেজুতি আমাকে ফোন দিয়ে বলে, আরিফ, আমি শহরের বাইরে আছি, আমার ছোট বোনের পরীক্ষা চলছে, আগামীকাল আমার আম্মু ডাক্তার দেখানোর জন্য হসপিটালে যাবে, তুমি কি ওনাকে নিয়ে যেতে পারবে? সে যদি তার মায়ের কথা বলায় আমি তাকে আর মানা করতে পারিনি, আর তাকে জানাই যে আমি তাকে নিয়ে যাব। পরের দিন সকালে আমি আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখানো শেষ হলে আন্টি কিছু কেনাকাটা আছে বলে আমাকে মার্কেটে নিয়ে আসেন। আন্টি কেনাকাটা শেষ করে আমার হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, নাও আরিফ, এগুলো তোমার জন্য। আমি ব্যাগের ভেতর তাকিয়ে দেখি একটা কমলা রঙের টি শার্ট আর একটা নীল রঙের পাঞ্জাবি ছিল সেই ব্যাগের ভেতর। আমি এগুলো দেখে আন্টিকে বলি, আন্টি, আমি এগুলো নিতে পারবো না, প্লিজ। আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলেন, আরে তুমি আমার ছেলের মতো, আর ছেলের জন্মদিনে মা কি উপহার দিতে পারে না? নাও, এগুলো তোমার জন্মদিনের অগ্রিম উপহার। আন্টি আমাকে গিফট নেবার জন্য ইনসিস্ট করতে থাকার ফলে আমি এক পর্যায়ে গিফট নিতে রাজি হয়ে যাই আর গিফট নিয়ে বাসায় চলে আসি। সেদিনের পর থেকে যেন সেজুতির দুর্বলতা আমার প্রতি আরও বেড়ে গিয়েছিল। সে আমাকে রিলেশনশিপে আসার জন্য রীতিমতো জোর করতে থাকে। সে ভাবতে লাগলো যে আমি দেখতে এত সুন্দর, আমার পেছনে ছেলেদের লাইন আছে, অথচ এই ছেলে আমাকে মানা করছে। এই ভেবে ওর ইগো হার্ট হয় আর তার জেদ যেন আরও বেড়ে যায়। কিন্তু আমি তার
কথাগুলো সবসময় ইগনোর করতাম। এরপর শুরু হয় আমার প্রতি মানসিক অত্যাচার। সে আমাকে ভয় দেখাতো এই বলে যে সে সুইসাইড করবে, এমনকি খাওয়া দাওয়াও করতো না দিনের পর দিন। আমাকে ব্ল্যাকমেইল করতো এই বলে যে আমি তার সাথে সম্পর্কে না জড়ালে সে আমার আম্মুকে ফোন দিয়ে অনেক আজে বাজে কথা বলবে। এখানে একটা কথা চলে আসে যে যেহেতু সে যদি যে আমার আম্মুর সাথে কথা বলবে ফোন নিয়ে, সেহেতু সে আম্মুর নাম্বার কিভাবে পেল। আসলে সে যদি তার আম্মুর সাথে আমাকে কথা বলিয়ে দেওয়ার পর অ্যাজ আ ফ্রেন্ড ডিম্যান্ড আমার আম্মুর সাথে কথা বলতে চাইলে, আমি একদিন আম্মুর ফোন থেকে ওকে ফোন দিয়ে আম্মুর সাথে সেজুতির পরিচয় করিয়ে দেই। কিন্তু তখন আমি কি ভেবেছিলাম যে এই ভুলের জন্য আজ আমাকে এইভাবে ব্ল্যাকমেইলের শিকার হতে হবে? ভাবিনি। এভাবে চরম মানসিক অত্যাচার সহ্য করে আমার দিন কাটছিল। আমি এক পর্যায়ে সেজুতির কল মেসেজ অ্যাভয়েড করতে থাকি রেগুলার। এর মাঝে একদিন আমার ফোনে হঠাৎ সেজুতির মায়ের ফোন আসে। আমি ফোন রিসিভ করতে উনি আমাকে বলেন, আরিফ বাসায় আসো, সমস্যা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে আন্টি? উনি বলেন তুমি আগে বাসায় আসো। এরপর আমি কিছু না ভেবে চলে যাই সেজুতিদের বাসায়। সেজুতিদের বাসায় গিয়ে আমি দেখলাম সেজুতি সোফায় বসে আছে আর ওর পাশে ওর বোন বসা। যথারীতি কাজের জন্য আঙ্কেল বাসায় ছিল না। ওর মা দরজা খুলে আমাকে বাসার ভেতরে নিয়ে আসেন আর আমাকে সোফায় বসিয়ে বলেন, দেখো বাবা, সেজুতির পাগলামি বেড়েই চলেছে। ও খাচ্ছে না কয়েকদিন ধরে। একটু আগে গলায় দড়ি দিতে গিয়েছিল। আল্লাহর রহমতে ওকে দেখতে পেয়ে আমি বাঁচিয়েছি। এরপর সেজুতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরিফ আমি রিলেশনশিপ চাই। আমার মাঝে কি নেই? আমি কি দেখতে ভালো না? তাহলে তুমি কেন রাজি হচ্ছ না? সেজুতির কথা শুনে আমি তাকে বলি, আমি তোমাকে আমার বন্ধু হিসেবেই দেখেছি সেজুতি, এর বেশি কিছু নয়। আমি কোনো সম্পর্কে জড়াতে পারবো না, মাফ চাচ্ছি। এরপর সে আমাকে জোর করতে থাকলে সেজুতির ছোট বোন রেগে গিয়ে বলে ওঠে, আপু তোর সমস্যা কি? ছেলেটা চাচ্ছে না রিলেশনশিপ করতে, তুই কেন জোর করছিস? এরপর দুই মেয়ে আর মায়ের মাঝে বাঁধে তুমুল এক ঝগড়া। ওনাদের মাঝে এমন সিরিয়াস টাইপের ঝগড়া দেখে আমি 7-5 কারণ দেখিয়ে আন্টিকে বলি যে আমি চলে যাব। এরপর আন্টি কথা বলা থামিয়ে দিয়ে আমাকে নিয়ে বাইরে চলে আসেন আর আমাকে ঘরের এক সাইডে নিয়ে বলেন, আরিফ তুমি তো আমার ছেলের মতো, আমার একটা কথা রাখবে? আমি ওনাকে জিজ্ঞেস করি কি কথা? উনি বলেন, সেজুতির সাথে ভালোবাসার নাটক করো কিছুদিনের জন্য হলেও। বুঝতেই তো পারছো আমি ওর মা, কিভাবে ওকে এই অবস্থায় দেখি আমি। তুমি আমাকে বলো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি কিছুদিন নাটক করো, এরপর স্বাভাবিক হলে আমি ওকে বুঝিয়ে সরিয়ে আনবো, কথা দিচ্ছি। আন্টির এমন অনুনয় বিনয় দেখে আমি ওনাকে বলি, ঠিক আছে আন্টি, কিন্তু এরপর যদি সে আর কোনো ঝামেলা করে সেটার দায় আপনার। এই বলে আমি সেদিনের মতো চলে আসি। সেদিন রাত থেকে আমি সেজুতির সাথে ভালো ব্যবহার করা শুরু করি আর তাকে বলি আমি রিলেশনশিপে যাব। এরপর শুরু হয় অন্য আরও অনেক রকমের মানসিক অত্যাচার। তার সাথে সারা রাত ফোনে কথা বলতে হবে আমার, কল দিতে হবে এনি টাইম, এবং আরও অনেক কিছু শর্ত ছিল তার। এসব শুনে আমি আবার রাগ করে তাকে ইগনোর করতে থাকি সেদিন রাত থেকেই। এরপর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়ি আর এসব নিয়ে ভাবতে থাকি। আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ছিলাম এসব নিয়ে, যা কাউকে বলতেও পারছিলাম না, আবার সহ্যও করতে পারছিলাম না। পরের দিন সকালে উঠে আমি নাস্তা করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে চলে যাই। বিকেলে বাসায় লাঞ্চ করতে এসে দেখি বাসার সবাই আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এর কারণ জিজ্ঞেস করলে আমার আম্মু বলেন সেজুতির মা ফোন দিয়েছিল, হুমকি দিল আমাদের। আমি আম্মুকে জিজ্ঞাসা করি যে আন্টি আসলে কি বলেছেন ঠিক। আমার আম্মু বলেন ওর মা বলছে যে তোর জন্য তার মেয়ের ক্ষতি হচ্ছে, তুই তার মেয়ের জীবন নিয়ে খেলছিস, তার মেয়ের যদি কিছু হয় তাহলে আমাদের নাকি কঠিন ফল ভোগ করতে হবে। আমার আম্মুর মুখে আমি এসব কথা শুনে আমার প্রচণ্ড রাগ হয়। আমি ভাবি যে যার কথা মেনে আমি তার মেয়ের সাথে ভালো আচরণ করলাম, এত সাপোর্ট দিলাম, সে আমার বাসায় ফোন করে এমন আজে বাজে কথা বলল কিভাবে। এরপর আমি খাওয়া দাওয়া করে বিকেলে আবার বের হয়ে যাই। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম, এমন সময়ে আমার ফোনে আমার আম্মার কল আসে। রিসিভ করতেই আমার আম্মু আমাকে বলেন সেজুতির মা আবার ফোন করেছিলেন, অনেক আবোল তাবোল কথা বলছিলেন উনি। আমি ওনাকে বলে দিয়েছি যে তুই ওকে আর কখনো ফোন দিবি না আর তাদের কারো ফোনও ধরবি না। এও বলেছি যে উনি যেন তার মেয়েকে সামলিয়ে রাখেন। আরিফ তুই কিন্তু আর ওকে কখনো ফোন দিস না,
বলে দিলাম। আর ওর ফোনও ধরবি না। আমি ঠিক আছে বলে ফোন রেখে দেই। আম্মুর সাথে কথা বলার কিছু সময় পরে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন ধরে বুঝতে পারি যে ফোনটা আসলে করেছে সেজুতির আম্মু। উনি আমাকে বলেন আমার পরিবার নাকি ওনাকে অনেক আজে বাজে কথা বলেছেন আর অপমান করেছেন, কাজটা নাকি আমার পরিবার ভালো করেননি। আমি এরপর বুঝতে পারলাম যে সেজুতির আম্মু আমার আম্মুকে ফোন করে বলেছেন যে আমি ওনার মেয়ের জীবন নিয়ে খেলছি, আর আমাকে বলেছেন আমার পরিবার নাকি ওনাকে আজে বাজে কথা বলেছেন। হয়তো উনি আমার মা আর আমার পরিবারের মাঝে একটি সমস্যা বাঁধাতে চাচ্ছিলেন। আমি এসব ভাবনা বাদ দিয়ে এরপর আড্ডায় মন দেই। 2 ঘন্টা পর আমার ফোনে সেজুতির আম্মুর ফোন আসে। উনি আমাকে 2 বার ফোন দিলেও আমি রিসিভ করিনি, কিন্তু 3য় বার আম্মুকে দেয়া কথা অমান্য করে আমি ফোন রিসিভ করি। ফোন রিসিভ করতেই সেজুতির আম্মু বলে, আরিফ সমস্যা হয়েছে, বাসায় এসো। আমি উত্তরে বললাম পারবো না। এরপর সেজুতির আম্মু আমাকে অনেক জোরাজুরি আর রিকোয়েস্ট করতে থাকলো। এরপর আমি ঠিক করি আজ সব কিছু শেষ করতে যাব সেজুতির বাসায়। এদিকে মনে মনে ভয়ও পাচ্ছিলাম যে ওনারা আবার আমাকে কোনো ব্ল্যাকমেল করে না বসেন। এরপর ভাবনা চিন্তা বাদ দিয়ে ফোন রেখে দিয়ে আমি সেজুতির বাসায় যাবার সিদ্ধান্ত নেই আর ওদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসার ভেতরে ঢুকে দেখি সেজুতি সেদিনের মতোই সোফায় বসে আছে। আমাকে বাসার ভেতরে এনে সেজুতির আম্মু বললেন ও আবার সুইসাইড করতে গিয়েছিল। ওর বোন ওকে গলায় ওড়না পেঁচাতে দেখে ওই এজেত্রায় বেঁচে যায়। এরপর সেজুতি আমাকে আবার রিলেশনশিপে আসার জন্য জোর করতে থাকে। আমি মুখে বিরক্তি নিয়ে কিছু কথা বলতে যাব, আন্টি বলেন, আরিফ তোমাকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া দাওয়া করনি। সেজুতি সারাদিন কিছু খায়নি, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। এই বলে সেজুতির আম্মু রুম থেকে চলে গেলে সেজুতি আমার পা জড়িয়ে ধরে আমাকে জোর করতে থাকে রিলেশনশিপে আসতে। সে আমাকে বলে, আরিফ তোমার কি লাগবে, গাড়ি বাড়ি টাকা পয়সা আমি সব দেবো, আমাকে মেনে নাও। সেজুতির এসব কথা শুনে আমি ওকে আমার পা থেকে উঠিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই আর আন্টিকে ডেকে সব কিছু বলার জন্য নিয়ে আসি। সেদিন রাতের বেলা সে যদি আমাকে শেষবারের মতো ফোন দেয়, আমি ওর ফোন ধরতেই আমাকে বলে, আরিফ আমি তোর লাইফে আর ব্যাক করব না, আমি চলে যাচ্ছি। আমি অনেক ঝামেলা করেছি তোর লাইফে, সত্যি ভালোবাসতাম তোকে, চলে যাচ্ছি আমি, কিন্তু আজকের পর তোকে আমি আর ভালো থাকতে দেব না, তুই ভালো থাকবি না দেখে নিস। এরপর সেজুতির সাথে আমার আর কোনোদিন কথা হয়নি। এরপর বলি সেজুতি আমাকে কেন বলেছিল যে আমাকে আর ভালো থাকতে দেবে না, আর আজ আমি কেনই বা ভালো নেই। আমার বার্থডের আগে সেজুতির আম্মুর সাথে প্রথম যেদিন দেখা করি সেদিন উনি আমাকে বলেছিলেন, আরিফ আমার ছোট মেয়ের এসএসসি পরীক্ষা সামনে, ওর জন্য একজন ইংরেজি শিক্ষক লাগবে যে বাসায় এসে পড়াবে, তোমার পরিচিত এমন কেউ যদি থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দিও। এরপর আমি ওনাকে একজন ইংরেজি শিক্ষকের সাথে পরিচয় করে দিই যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আস্তে আস্তে সেই শিক্ষকের সাথেও সেজুতির পরিবারের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। একদিন শনিবার সন্ধ্যায় সেই শিক্ষকের সাথে আমার রাস্তায় দেখা। আমি ওনাকে জিজ্ঞেস করি, স্যার আপনি এখানে? উনি আমাকে বলেন, আমার বন্ধুর বাসায় এসেছিলাম গুরুমার সাথে সেজুতির আম্মুকে নিয়ে। আমি ওনাকে জিজ্ঞেস করি, গুরুমা উনি আবার কে, আর সেজুতির আম্মুই বা কেন ওনার কাছে গিয়েছিলেন? তখন স্যার বলেন, গুরুমা হচ্ছেন তান্ত্রিক, সেজুতির আম্মু আসলে প্রচুর পারিবারিক সমস্যায় ভুগছেন আর উনি তাবিজ কবচে খুব রকমের বিশ্বাসী। আমাদের ভালো সম্পর্ক থাকায় একদিন আমার কাছে এসে উনি বলেন যে ওনার হাজব্যান্ড বাসায় আসেন না, ওনাদের কেয়ার করেন না, টাকা পয়সা দেন না, বাসায় আসলেও খুব রাগারাগি করেন। তাই আমার কাছে কোনো তান্ত্রিকের খোঁজ আছে কিনা জানতে চাইলে আমি ওনাকে গুরুমার কথা বলি। গুরুমা অনেক সম্মানী ব্যক্তি, আমাদের ওইদিকে ওনার সবাই খুব মান্য করে, উনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তাই আমি ওনাকে গুরুমার কাছে নিয়ে গিয়েছিলাম। আজ শনিবার গুরুমা আমার বন্ধুর বাসায় আসবেন বলে জানান, আর এখানে সেজুতির আম্মুর সাথে দেখা করতে বলেছিলাম বলেই ওনাকে এখানে নিয়ে এসেছি। ওনাদের প্রায়ই কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় এখন। এরপর আমার বুঝতে বাকি রইল না যে গুরুমা আসলে কে। আসলে উনি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, আর আমার সাথে যা হচ্ছে সব কেন হচ্ছে সেটাও আমি বুঝতে পারি। সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল আমার সামনে। রাসেল ভাই, চাইলেই বলতে পারতাম ঘটনাটি এখানে শেষ, তবে সেটা বলা সম্ভব হচ্ছে না, কারণ ঘটনাটি এখনও চলমান, প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে আমার সাথে সবকিছু। এত পরিমাণ সমস্যা হচ্ছে যেটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি জানি না এর শেষ কোথায়, তবে দয়া করে আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ জীবনে ফিরতে পারি। আর হ্যাঁ, সবার জন্য একটা স্পেশাল মেসেজ দিতে চাই, যারা এখন এই মুহূর্তে শুনছেন আমার ঘটনাটি, সবার জীবন ভালোবাসা আর সবসময় ভালো কিছু দেয় না। এক তরফা ভালোবাসার জেদ কতটা ভয়াবহ হতে পারে নিশ্চয়ই সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি।
এসব ঘটনা যার সাথে ঘটে শুধুমাত্র সেই মানুষটাই উপলব্ধি করতে পারে সেই মুহূর্তটা কতটা অসহায় বানিয়ে দেয় মানুষটাকে। সবশেষে এটা বলেই শেষ করতে চাই, দয়া করে কেউ কখনো কারো জীবন এমন দুর্বিষহ করে দেবেন না ভালোবাসার জন্য। কখনো নিজের শত্রুকেও এমন বাজেভাবে ক্ষতি করবেন না, আল্লাহ মাফ করবেন না। তো এই ছিল আরিফ ভাইয়ের জীবনে ঘটে চলা রোমহর্ষক কিছু ঘটনা। তবে এখনও কিন্তু শেষ হয়নি। আমার কিছু অভিজ্ঞতার কথা এখনও বাকি আছে। এবার মোস্তফা আলম রোমানের কথা আসছি, আমার কিছু অভিজ্ঞতার কথা নিয়ে। শুরুতে উল্লেখ করেছিলাম এই ঘটনার কিছু অংশে আমি নিজেও প্রভাবিত হয়েছি। সত্যি বলতে আমি কখনো কল্পনাও করিনি আমাকে এমন কোনো অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতে হবে। চলুন শুরু থেকেই শুরু করা যাক। আমি প্রথমবার এই ঘটনার ব্যাপারে জানতে পেরেছিলাম একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। গত বছর 29শে সেপ্টেম্বর সন্ধ্যাবেলা আরিফ ভাই আমাদের ভূত.com-এর অফিসিয়াল গ্রুপে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এবং লক্ষণসমূহ সম্পর্কে জানতে চেয়ে একটা পোস্ট করেছিলেন। এই ব্যাপারে অনেকেই অনেক তথ্য দিয়েছেন এবং আমার জানা তথ্য তাকে দিয়েছিলাম। তবে খুব আশ্চর্যজনকভাবে আমার দেওয়া তথ্যগুলো 80% আরিফ ভাইয়ের সমস্যার সাথে মিলে যাচ্ছিল। ওই রাত থেকেই আমাদের মধ্যে আরও গভীরভাবে কথোপকথন চলতে থাকে এই ব্যাপারটা নিয়ে। উনি আমাকে বলেছিলেন গত 1 সপ্তাহ যাবৎ এসব সমস্যার কারণে নাকি উনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। ওনার কথা শুনে আমি কিছুটা আমল ওনাকে শিখিয়ে দেই। ওই রাতে আরিফ ভাইয়ের সাথে কোনো সমস্যা না হলেও মজার ব্যাপার ঘটে আমার সাথে। হঠাৎ করেই কারো পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু সে সময় আমি হাত পা নাড়াচাড়া করতে পারলেও চোখ খুলতে পারছিলাম না। তবে স্পষ্ট শুনতে পারছিলাম আমার আশেপাশে কেউ একজন হাঁটাহাঁটি করছে। প্রথমে ভেবেছিলাম আমার বাবা ফজরের নামাজের জন্য উঠেছেন, কিন্তু আমার রুমের দরজা তো বন্ধ। তাহলে এভাবে ভয়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিকমতো পড়তে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমার কানে ভেসে আসে ফজরের আজান, আর সাথে সাথে আমার চোখ খুলে যায়। আমি রীতিমতো হাঁপাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে ঘুমিয়ে পড়ি। ওই দিনের পর থেকে আমি যতবার আরিফ ভাইয়ের সাথে কথা বলেছি ততবার রাতের বেলা আমি আমার রুমের বারান্দায় একজনের উপস্থিতি টের পেয়েছি। শুধু তাই নয়, আমি যখন ভার্সিটির হলে ছিলাম তখন প্রায় 3 বার ভাইয়ের সাথে তার ঘটনাগুলো নিয়ে কথা হয়েছে আমার। তবে একবারই সমস্যা হয়েছিল আমার। ভেবেছিলাম বাড়িতে একা থাকলেই হয়তো শুধু এই সমস্যাগুলো হয়, কারণ হলে এক রুমে আমরা 3 জন থাকি, তাই হয়তো সেরকম সমস্যা হয়নি। কিন্তু একদিন আমাকে অবাক করে দিয়ে আমার রুমমেট জানায় গত রাতে আমি যখন ছাদে আড্ডা দিচ্ছিলাম তখন রুমে একা থাকার সময় নাকি তার সাথে সমস্যা হয়েছে। রুমে একজনের হাঁটা চলার আওয়াজ পেলেও কাউকে দেখতে পায়নি। এর আগেও নাকি একবার এই সমস্যা হয়েছে। আরিফ ভাইয়ের ব্যাপারটা আমার মাথায় তখন না আসলেও বুঝতে পারি এটা সেই জন্যই হয়েছে, কারণ ঘটনার রাতে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলে বাইরে বেরিয়েছিলাম, আর তার আগে থেকে এসব ঘটনার ব্যাপারে কিছুই জানতো না, তাই মিথ্যে বলারও কোনো অবকাশ নেই। তবে আরও মজার বিষয় হলো আমি যে জায়গায় বসে আরিফ ভাইয়ের সাথে কথা বলি জিনটা শিখ সেই জায়গাতে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর আমি না থাকলে রুমে এসে ঘুরে যায়। কি অদ্ভুত না? তবে রিসেন্ট একটা ঘটনা বলি। এই ঘটনা যখন আমি লিখতে শুরু করেছিলাম তখন আমি অনেক বিরক্ত বোধ করছিলাম। এটা একবার নয়, বারবার হচ্ছিল। এমনই এক রাতে ঘটনার কিছু অংশ লিখে আমি ঘুমিয়ে পড়ছিলাম, আর তখন স্বপ্নে আমি দেখি আমি একটা সুন্দর রাস্তায় দাঁড়িয়ে আছি আর 2 জন ব্যক্তি আমার দিকে এগিয়ে আসছেন। তবে কাছে আসতেই বুঝলাম ওনারা কোনো মানুষ নন, সাদা 2টো অবয়ব। একজন মোটা কণ্ঠে বললেন, ছেড়ে দাও, বাদ দাও এসব। আমি বললাম, ছেড়ে দেব মানে? কি ছেড়ে দেব? উনি বললেন, ও তো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, হয়তো কদিন পরে ভালো হয়ে যাবে। কি দরকার শুধু শুধু ব্যাপারটা খোলসা করে সাধারণ মানুষকে জানানোর? থাক, ছেড়ে দাও। এই কথাটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু বুঝতে পারছিলাম না ওনারা কার কথা বলছিলেন। তবে অনেক ভাবনা চিন্তার পর বুঝতে পারি ওনারা আরিফ ভাইয়ের কথাই বলেছিলেন। আমি একটু কনফিউজড হয়ে যাই, কারণ এখানে 2 রকম বিষয় থাকতে পারে। হয় ওটা ভালো জিন যেটা আমার সাহায্য করতে চাইছে, নয়তো সেটা খারাপ জিন যারা চায় না ঘটনাটা প্রচার হোক। হয়তো তারা ভয় পাচ্ছে এই ঘটনাটি শেয়ার হলে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসবেন, যাতে করে তাদের কাজে ব্যাঘাত ঘটবে। পরদিন সন্ধ্যায়
আমি স্বপ্নের ব্যাপারটা আরিফ ভাইকে না জানিয়েই জিজ্ঞেস করি কেমন আছেন আর সমস্যাগুলো কি মিটে গেছে। তিনিও আমাকে অবাক করে দিয়ে বলেন তিনি ভালো আছেন এবং কয়েকদিন ধরে সমস্যাগুলো মিটে গেছে। কিন্তু আমি যেই মাত্র তাকে আবার আমার সমস্যার কথা বলি, ঠিক সেই মুহূর্তে আবারও ওনার সমস্যা শুরু হয়ে যায়। উনি তখন পুকুরের পাড়েই ছিলেন আর দেখতে পান রাস্তার এক পাশে সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা তিনি পরপর 2 দিন দেখেছেন। ঘটনা শোনার সময়ও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন বাচ্চার কান্না, বিড়ালের আওয়াজ সহ আরও অনেক কিছু। এই ছিল আমার কিছু অভিজ্ঞতা। আমার কথা বাড়াতে চাই না, আজ এ পর্যন্তই। আশা করি সকলের এই ঘটনাটি ভালো লেগেছে। আজকের এই স্পেশাল এপিসোডের জন্য আমরা 4 জন প্রায় 3.5 ঘন্টার মিটিং করে ঘটনাটি সাজিয়েছি। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আরিফ ভাইয়ের জন্য, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তবে যেহেতু ঘটনাটি চলমান, সেহেতু পরবর্তীতে কি কি ঘটে সেটাও কোনো একদিন জানাবো এবং আপনাদেরকে ঘটনা আকারে পাঠিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। ভূত.com-এর 2 বছর পূর্তি উপলক্ষে এই ঘটনাটি পাঠিয়েছেন আরিফ, সাবিত, সিফাত এবং রোমান মিলে। এবং চমৎকার এই ঘটনাটি, এবং আমাদের জন্য চমৎকার মনে হচ্ছে। হয়তো আমাদের জন্য খুব, আমাদের এই স্টোরিটা রক্তহীন করে দিচ্ছে আমাদের, কিন্তু যার সাথে ঘটেছে সেই বুঝতে পারছে তার কেমন লাগে। আরিফ অনেক দিন ধরে মাঝখানে আমাদের গ্রুপে ইনঅ্যাক্টিভ ছিল এবং সে আমাদের একজন ভালো মডারেটর, কিন্তু সে আমাদেরকে সাহায্য করতে পারছিল না। আমি জানতে পেরেছিলাম তার সাথে এরকম সমস্যা হচ্ছে এবং সে যে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করছে সেই ব্যাপারেও আমি অবগত ছিলাম। এবং এই সমস্যাটা যে এত ভয়ঙ্কর সেটা আমি কোনোদিন ভাবিনি, সেটা আমি কোনোদিন বুঝিও নি এবং সেও কারোর সাথে শেয়ার করেনি। আজকে সবার সাথে শেয়ার করলো। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ঘটনা যার সাথে শেয়ার করা হয় তারও নাকি সমস্যা শুরু হয়। দেখার বিষয় আপনাদের কারোর সাথে সমস্যা হচ্ছে কিনা। এবং আগামীকাল আপনারা সবাই আমাদের আজকের এই পোস্টের, বা রাব্বি আরেকটা পোস্ট দিয়ে দিতে পারে, সেই পোস্টের নিচে লিখবেন যে আপনাদের সাথেও এই ঘটনা শোনার পরে রাতের বেলায় কোনো সমস্যা হয়েছে কিনা। এবং সেইখান থেকে হয়তো অনেকের কাছ থেকে নতুন নতুন অভিজ্ঞতাও আমরা পেয়ে যেতে পারি। আমি প্রতীক্ষায় থাকলাম আপনাদের উত্তরের। তবে আমি চাই না কারোর সাথেই সমস্যা হোক, সেটাও আমি চাই না, সেটাও বলে রাখছি। আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জানা আছে, তারপরে বলে দেই, russell.booth.com@gmail.com আমাদের অ্যাড্রেস। আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে যত দ্রুত সম্ভব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবার কী অবস্থা? আশা করছি অনেক অনেক ভালো। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি সুন্দর একটি পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয়, অ্যান্ড এটা মাত্র 1 ক্লিকের মাধ্যমে। সো অনেকেই জানে না যে কীভাবে 1 ক্লিকের মাধ্যমে বা একটা সাইটের মাধ্যমে আপনি পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। সো অনেকে রয়েছে যে ফটোশপ, ডেস্কটপ থেকে হলে ফটোশপ, বা মোবাইল থেকে হলে পিকচার বা পিক্সেল যেটা রয়েছে বা ওই অ্যাপসগুলো দিয়ে করে। সো এগুলো কিন্তু করতে বন্ধুরা অনেক সময় একটা প্রয়োজন হয়, অনেক সময় লেগে যায়। তো আজকে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো যে কীভাবে মাত্র একটা সাইটের মাধ্যমে 1 ক্লিকে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে পারেন। মানে আপনি সেই পিকচারটি পিএনজি হিসাবে আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। সো এখন চলুন সরাসরি আমি আপনাদেরকে দেখাই কীভাবে কাজটি করবেন। সো এটা চাইলে আপনি পিসি থেকে মোবাইলের মাধ্যমে করতে পারেন, যার সিম্পল আর কি। আপনি একটা সাইডে চলে যাবেন। সো আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটি করবেন। সো আমি সরাসরি চলে গেলাম আমি গুগলে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন বিজি রিমুভ। ওকে বন্ধুরা, তো বিজি রিমুভ রেখে সার্চ করার পর আপনি একটা সাইট দেখতে পারেন, ফার্স্টে চলে আসবে। সো সাইটটি আপনি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনি এখান থেকে জাস্ট আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনি যে পিকচারটি রয়েছে আপনার সেই পিকচার এখানে আনবেন। সো ওকে বন্ধুরা, আমার পিকচারটি আমি এখানে অলরেডি নিয়ে আসলাম। সো একটু ওয়েট করবেন জাস্ট, যেহেতু এটা ফ্রিতে কাজ করবে অ্যান্ড 1 ক্লিকের মাধ্যমে। সো আমাদের আশা করছি ওয়েট করতে কোনো প্রবলেম হবে না। সো বন্ধুরা দেখতে পারেন আমাদের এই যে এই পিকচারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পিকচারটি কিন্তু অলরেডি বন্ধুরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। বন্ধুরা বুঝতে পারছেন কত ইজিলি অ্যান্ড 1 ক্লিকের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। একদম কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ইজিলি সুন্দরভাবে, কিন্তু এক্স্যাক্টলি একদম ফটোশপের মতো ভালো ভালো যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারের মতো কিন্তু কাজটা হয়ে গিয়েছে অলরেডি। সেখানে আপনি জাস্ট পিকচারটি সেভ করে নেবেন। সো সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। সো এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। সো বন্ধুরা দেখতে পারেন আমাদের পিকচারটি কিন্তু বন্ধুরা সুন্দরভাবে একদম ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। সো বন্ধুরা চাইলে আপনি এইভাবে একদম শর্টকাটে জাস্ট 1 মিনিটের ভিতরে অ্যান্ড 1 ক্লিকের ভিতরে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের পিকচারটি রিমুভ করতে পারেন। সেই ছিল বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর এমন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো একটি ভালো ভিডিওতে। সে বন্ধু সুযোগ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।